ভাবুন তো, একটি ছোট্ট হলুদ রেশমি কাপড়ে লেখা কয়েকটি গোপন বার্তা কাঁপিয়ে দিয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যকে। সে বার্তাগুলোতে ছিল স্বাধীন ভারতের স্বপ্ন, সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা এবং আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইতিহাসের এক বাস্তব অধ্যায়, রেশমি রুমাল আন্দোলন। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই আন্দোলনের নাম রেশমি রুমাল, কারা এর নেতৃত্ব দিয়েছিলেন, কী ছিল তাদের পরিকল্পনা, কিভাবে আন্দোলনের গোপন রহস্য ফাঁস হয়ে যায় এবং কেন ইতিহাসে এই আন্দোলন এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। 1757 সালের ফরাসি যুদ্ধের পর ধীরে ধীরে ভারতবর্ষের উপর ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে প্রায় 2 শতাব্দী ধরে শোষণ, বৈষম্য এবং দমনপীড়নের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানুষ বিদ্রোহ করেছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ দমন হওয়ার পর অনেকেই বুঝতে পারেন শুধু বিচ্ছিন্ন বিদ্রোহ নয়, প্রয়োজন সুসংগঠিত ও আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ পরিকল্পনা। এই ভাবনা থেকে জন্ম নেয় রেশমি রুমাল আন্দোলনের ধারণা। এই আন্দোলনের প্রধান পরিকল্পনাকারী ছিলেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান। তার অন্যতম সহযোগী ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। তাদের বিশ্বাস ছিল, যদি ভারতের ভেতরে জনগণের বিদ্রোহ এবং দেশের বাইরে মুসলিম শক্তি ও ব্রিটিশ বিরোধী রাষ্ট্রগুলোর সামরিক সহায়তা একসঙ্গে আসে, তাহলে ব্রিটিশ শাসন উৎখাত করা সম্ভব। এই লক্ষ্যেই শুরু হয় এক গোপন আন্তর্জাতিক মিশন। গোপন তথ্য আদান প্রদানের জন্য সাধারণ কাগজ ব্যবহার করা হতো না, বরং হলুদ রঙের রেশমি কাপড়ে সূক্ষ্মভাবে লেখা হতো গুরুত্বপূর্ণ নির্দেশনা। রেশম সহজে কাপড়ের মধ্যে লুকিয়ে বহন করা যেত এবং সন্দেহ কম হতো। এই কারণে পরবর্তীতে ব্রিটিশ গোয়েন্দারা এর নাম দেয় সিল্ক লেটার মুভমেন্ট বা রেশমি রুমাল আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন একাধিক ফ্রন্টে যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগাতে আন্দোলনের নেতারা আন্তর্জাতিক সমর্থন সংগ্রহে নেমে পড়েন। মাওলানা মাহমুদ হাসান হিজাজে গিয়ে ওসমানীয় খেলাফতের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। অন্যদিকে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি আফগানিস্তানের কাবুলে পৌঁছে আফগান সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেন। জার্মানির কাছ থেকেও সহায়তার চেষ্টা করা হয়, কারণ তখন জার্মানি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। পরিকল্পনা ছিল বাইরে থেকে সামরিক আক্রমণ এবং ভিতরে ভারতীয়দের সশস্ত্র গণ অভ্যুত্থান। 1915 সালে আফগানিস্তানের কাবুলে একটি অস্থায়ী স্বাধীন ভারত সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি হন রাজা মহেন্দ্র প্রতাপ, প্রধানমন্ত্রী হন মাওলানা বরকতুল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী হন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। তাদের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে ভারতের স্বাধীনতার দাবি তুলে ধরা এবং ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের ভিত্তি তৈরি করা। 1916 সালে কাবুল থেকে রেশমি কাপড়ে লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চিঠিগুলো ব্রিটিশ প্রশাসনের হাতে চলে যায়। চিঠির ভিতরে ছিল সামরিক পরিকল্পনা, যোগাযোগের নেটওয়ার্ক, আন্তর্জাতিক সহযোগিতার বিবরণ, বিদ্রোহের কৌশল। সবকিছু জানার পর ব্রিটিশ গোয়েন্দারা দ্রুত অভিযান শুরু করে। মাওলানা মাহমুদ হাসান এবং মাওলানা হোসাইন আহমদ মাদানিকে গ্রেফতার করা হয়। তাদের ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপে নির্বাসিত বন্দী হিসেবে রাখা হয়। প্রায় 3 বছর কারাবাসের পর তারা মুক্তি পান। এই সময়কে ইতিহাসে মাল্টা বন্দিত্ব নামেও স্মরণ করা হয়। সামরিকভাবে আন্দোলন সফল হয়নি, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এই আন্দোলন দেখিয়ে দিয়েছিল ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক পর্যায়েও সমর্থন সংগঠিত করা সম্ভব। এটি প্রমাণ করেছিল যে স্বাধীনতা সংগ্রাম শুধু একটি অঞ্চলের মানুষের নয়, বরং তা বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও যুক্ত ছিল। আজও ইতিহাসবিদরা রেশমি রুমাল আন্দোলনকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করেন। যদিও পরিকল্পনাটি সফল হয়নি, তবুও এর সাহস, আন্তর্জাতিক কূটনীতি এবং সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। একই সঙ্গে গবেষকদের মধ্যে আন্দোলনের কার্যকারিতা, আন্তর্জাতিক সমর্থনের বাস্তব সম্ভাবনা এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিভিন্ন মত রয়েছে। তাই বিষয়টি মূল্যায়নের সময় একাধিক ঐতিহাসিক সূত্র বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এক টুকরো রেশমি কাপড়, কয়েকটি গোপন চিঠি আর স্বাধীনতার এক বিশাল স্বপ্ন। রেশমি রুমাল আন্দোলন হয়তো তার তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করতে পারেনি, কিন্তু এটি প্রমাণ করে দিয়েছিল স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কারাগার বা সাম্রাজ্য দিয়ে চিরদিন দমিয়ে রাখা যায় না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ইতিহাস ভিত্তিক এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।